সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ ভারত 10টি সমঝোতা স্মারক সই, তিস্তা গঙ্গা চুক্তি নিয়ে আলোচনার আশ্বাস মোদি। আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী কাল, বড় ধরনের শোডাউনের পরিকল্পনা, ভোট ভাতের অধিকার প্রতিষ্ঠা বড় অর্জন, বললেন কাদের। পরিবার সহ দেশ ছাড়ার গুঞ্জন, হাজার কোটি টাকার মালিক রাজস্ব কর্মকর্তা মতিউরের, অঢেল সম্পদের মালিক প্রথম স্ত্রী ও তার সন্তানরাও। দেশের উত্তর ও পূর্বাঞ্চলে নামছে বন্যার পানি, বাড়ছে মানুষের ভোগান্তি। ২৫ জনের পর সারা দেশে ফের বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া অফিসে। এবং ১৯৭ রানের টার্গেট নিয়ে লড়ছে বাংলাদেশ। সেবির স্বপ্ন বাঁচাতে ভারতকে হারাতে মরিয়া টাইগাররা। সংবাদ রাতে দেখছিলেন একেএসটিএমটি বার সংবাদ শিরোনাম, সঙ্গে আছে আমি শারমিনা আসি। ২ দিনের রাষ্ট্রীয় সফর শেষে দিল্লি থেকে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার রাত 8:30টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ২০ নয়াদিল্লির পালাম বিমানবন্দর ত্যাগ করে। ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শ্রী কীর্তিবর্ধন সিং এবং ভারতে বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান। লোকসভা নির্বাচনের পর বিজেপি নেতৃত্বাধীন জোট টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করার পর ভারতে কোনো সরকার প্রধানের এটি প্রথম দ্বিপাক্ষিক সফর। এছাড়া এই সফরটি ছিল ১৫ দিনেরও কম সময়ে ভারতের রাজধানীতে শেখ হাসিনার দ্বিতীয় সফর। এর আগে ৯ জুন মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রিত বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সুনীল সবুজ অর্থনীতি, ডিজিটাল ইকোনমি, রেল যোগাযোগ সহ 10টি সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ ও ভারত। শনিবার দুপুরে নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউসে দুদেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সমঝোতা সই হয়। যৌথ বিবৃতিতে নরেন্দ্র মোদি জানান, তিস্তা রক্ষা প্রকল্প নিয়ে আলোচনা করতে বাংলাদেশে আসবে ভারতীয় কারিগরি প্রতিনিধি দল। আলোচনা হবে গঙ্গা চুক্তি নবায়নেও। বিস্তারিত জান্নাতুল মোহনার প্রতিবেদনে। নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একান্ত বৈঠকের পর দ্বিপক্ষীয় বৈঠক করে বাংলাদেশ ভারত। বৈঠক শেষে রেল সংযোগ সম্প্রসারণ, ডিজিটাল অংশীদারিত্ব, সবুজ অংশীদারিত্ব, সুনীল অর্থনীতি সহ 10টি সমঝোতা স্মারক সই করে দুদেশ। চুক্তি সইয়ের পর যৌথ বিবৃতি দেন দুই দেশের প্রধানমন্ত্রী। এ সময় গঙ্গা চুক্তি এবং তিস্তা রক্ষা প্রকল্প নিয়ে ভারত সরকারের সিদ্ধান্ত তুলে ধরেন নরেন্দ্র মোদি। गंगा रिवर ट्रीटी के रिन्यूअल के लिए टेक्निकल स्तर पर बातचीत शुरू करने का निर्णय लिया है। बांग्लादेश में तीस्ता नदी के संरक्षण एवं प्रबंधन पर बातचीत के लिए शीघ्र ही एक टेक्निकल टीम বাংলাদেশ का दौरा करेगी। সিরাজগঞ্জে কন্টেইনার ডিপো নির্মাণে সহায়তার কথা জানিয়ে তিনি বলেন, যোগাযোগ, বাণিজ্য এবং সমন্বয়কে গুরুত্ব দিচ্ছে ভারত বাংলাদেশ। সীমান্তে শান্তি নিশ্চিতের আশ্বাসও দেন মোদি। काउंटर टेररिज्म, कट्टरवाद और बॉर्डर के शांतिपूर्ण प्रबंधन पर अपनी सहभागिता को मजबूत करने का निश्चय किया है। যোগাযোগ ও আর্থসামাজিক উন্নয়নে সহযোগিতার জন্য ভারতের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমাদের দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে আমাদের কর্মপদ্ধতি নির্দিষ্ট করে আমরা যদি এগিয়ে যাই, অবশ্যই এই সুনির্দিষ্ট লক্ষ্য আমরা অর্জন করতে সক্ষম হব। টেকসই ভবিষ্যৎ নিশ্চিতে দুদেশের অভিন্ন অবস্থানের কথাও জানান তিনি। ডিজিটাল অংশীদারিত্ব, to have a shared vision for digital partnership and green partnership for a sustainable future. দুটি সমন্বিত রূপকল্পকে সামনে রেখে কাজ করতে আমরা দুই পক্ষই সম্মত হয়েছি। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এগিয়ে নিতে নরেন্দ্র মোদিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। এর আগে নয়াদিল্লিতে অনুষ্ঠিত হচ্ছে শেখ হাসিনা নরেন্দ্র মোদি একান্ত বৈঠক। সকালে রাষ্ট্রপতি ভবনে গার্ড অব অনার শেষে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে শপথ অনুষ্ঠানে যোগ দেওয়ার 15 দিন ব্যবধানে 21 জন রাষ্ট্রীয় সফরে ভারত পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সফরের দ্বিতীয় দিন শনিবার সকালে রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ সময় সরকারের মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেখানে প্রধানমন্ত্রীকে দেয়া হয় গার্ড অফ অনার। বর্ণাঢ্য রাষ্ট্রাচারে প্রধানমন্ত্রীকে রাষ্ট্রীয় সালাম জানায় সশস্ত্র বাহিনীর চৌকস জওয়ানরা। এরপর রীতি অনুযায়ী লাল গালিচায় হেঁটে গার্ড পরিদর্শন করেন শেখ হাসিনা। এরপর দিল্লির রাজঘাটে ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানান তিনি। পরে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন প্রধানমন্ত্রী। বেলা 12:30টার দিকে হায়দ্রাবাদ হাউসে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে নরেন্দ্র মোদীর সঙ্গে তার একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী আগামীকাল। দিনটিতে বড় ধরনের শোডাউন করবে দলটি। সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের জন্য দফায় দফায় বৈঠক করেছে ক্ষমতাসীনরা। বন্যা কবলিত এলাকা বাদে সারা দেশে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করবে দলটি। সমাবেশে দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে ঈদ পরবর্তী হওয়ায় জনস্রোত নিয়ে রয়েছে শঙ্কা। তৌফিক মাহমুদ মুন্না রিপোর্ট। বাংলাদেশ আওয়ামী লীগ দেশের বৃহত্তম প্রাচীন ঐতিহ্যবাহী রাজনৈতিক দল। 23 জুন দলটির ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী। গেল ৭.৫ দশক ধরে আওয়ামী লীগের পথ চলা ছিল গৌরবোজ্জ্বল। বন্ধুর পথ পাড়ি দিয়ে টানা 4 বার সহ পঞ্চমবার ক্ষমতায় দলটি। শুধু ঢাকা শহর নয়, সারা দেশে ওয়ার্ড পর্যায়েও কর্মসূচি পালন করবে আওয়ামী লীগ। তবে কোনো ধরনের আলস্যতা থাকবে না এবারের প্রতিষ্ঠা বার্ষিকীতে। জাস্ট আফটার ঈদ এবং ঈদ ভ্যাকেশন, কোরবানির ঈদের সময় মানুষ আসলে ঢাকা থেকে বাইরে যায় বেশি, দেশে বাড়িতে যায়। তো সেই কারণে তো একটি ভিন্ন পরিস্থিতি আমাদেরকে মুখোমুখি হতেই হচ্ছে। তারপরেও আমি ঢাকা মহানগরের একজন সংসদ সদস্য হিসেবে বলতে পারি যে আমি আমার মোহাম্মদপুর, আদাবর, আগারগাঁও অর্থাৎ ঢাকা 13 থেকে আশানুরূপ লোকজন জমায়েত হবে। ঠিক ঈদের 3 দিন পরেই তো ঢাকা শহরের আমাদের অতীতের অনুযায়ী যেটুকু আমরা বুঝি যে আসলে ঈদের কমপক্ষে 15 দিন পর্যন্ত ঢাকা শহরে মানে স্বাভাবিক জীবনযাত্রা শুরু হয় না। তো তারপরে তো কিছু করার নেই। আমাদের এই 23 জুন এটা আমাদের ৭৫তম জন্মজয়ন্তী। আমার বিশ্বাস করি যেহেতু লোক কম থাকবে বলে আমরা সবাই মনে করতেছি, সেই জন্য সবাই উদ্যোগও কিন্তু বেশি নিয়েছে। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বড় সমাবেশ করবে আওয়ামী লীগ। ঈদের পর জনসমাগম নিয়ে শঙ্কা থাকলেও র্যালিতে বড় শোডাউন করেছে ক্ষমতাসীনরা। না, এবার যেহেতু আমাদের প্রত্যেকটা এটা কর্মসূচিটা শুধু কেন্দ্রের কর্মসূচি নয়, কর্মসূচিগুলা প্রত্যেকটা জেলায়, উপজেলায়, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ে দেওয়া হয়েছে। অতএব প্রত্যেকটা জেলায় তাদের নিজস্ব কর্মসূচি পালন করবে তারা। আমরা সেই কারণে ঢাকার কর্মসূচিতে শুধু ঢাকা মহানগর, উত্তর, দক্ষিণ এবং ঢাকা জেলা, এই 3টি জেলাকে আমরা সম্পৃক্ত করব। এবং এই প্রোগ্রামে কেন্দ্রীয় কর্মসূচির অংশ ছাড়াও ঢাকা মহানগর উত্তর তাদের নিজস্ব কর্মসূচি থাকবে, ঢাকা মহানগর দক্ষিণ তাদেরও নিজস্ব কর্মসূচি থাকবে এবং ঢাকা জেলারও তাদের নিজস্ব কর্মসূচি থাকবে অন্যদিন। আমরা জেলা পর্যায়ে, জেলা, উপজেলা, ওয়ার্ড, ইউনিয়ন পর্যায়ে আমরা এই আওয়ামী লীগের ৭৫ বছর এটি যারা আমরা আজকে পেলাম, এটি আমাদের সৌভাগ্য। আমরা হয়তো অনেকেই আজকের যারা অনেকে আওয়ামী লীগ আছেন তারা হয়তো 100 বছর, 100 বছর আর পালন করতে পারবো না। কাজে এই দিবসটাকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, আনন্দঘন পরিবেশে পালন করার জন্য আমরা সকল জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ে আমরা নির্দেশনা দিয়েছি। প্রতিষ্ঠা বার্ষিকীতে অংশ নিয়ে সরকারের উন্নয়ন অর্জন তুলে ধরতে নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন নেতারা। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। রাজনীতিকদের দুর্নীতিবাজ বানাতে 111 থেকে একটি মহল অপতৎপরতা চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সৎ ব্যবসায়ীদের রাজনীতি করতে কোনো বাধা নেই জানিয়ে তিনি বলেন, অসৎ ব্যবসায়ীদের জন্য জিরো টলারেন্সে থাকবে আওয়ামী লীগ। প্রতিষ্ঠার ৭৫ বছরে সাম্প্রদায়িক শক্তি আওয়ামী লীগের কাছে এখনো বড় চ্যালেঞ্জ বলেও মন্তব্য করেন সাধারণ সম্পাদক। বিস্তারিত নিয়াজ মোর্শেদের প্রতিবেদনে। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানেই প্রস্তুত মঞ্চ। এখানে রোববার অনুষ্ঠিত হবে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশ। শনিবার সকালে মঞ্চ পরিদর্শন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ কেন্দ্রীয় নেতারা।
পরে প্রতিষ্ঠার ৭৫ বছরে আওয়ামী লীগের নানা অর্জন ও চ্যালেঞ্জ তুলে ধরেন ওবায়দুল কাদের। বলেন, শেখ হাসিনার হাত ধরেই উন্নয়ন আর ভাত ও ভোটের অধিকার ফিরিয়ে আনা বড় অর্জন, আর বড় চ্যালেঞ্জ সাম্প্রদায়িক অপশক্তি। সবচেয়ে বড় অর্জন ভোট ও ভাতের অধিকার, এটা হলো শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বাধীনতা। আমাদের বিজয়কে আমরা এখনো সুসংহত করতে পারিনি। সাম্প্রদায়িকতা বিজয়ের পথে সুসংহত করার পথে অন্তরায় হয়ে আছে। আওয়ামী লীগে এখন ব্যবসায়ী সংখ্যা বেশি, এমন প্রসঙ্গে তিনি বলেন, ব্যবসায়ীরাও রাজনীতি করতে পারেন, তবে অসৎ ব্যবসায়ীদের ক্ষেত্রে জিরো টলারেন্সে থাকবে। রাজনীতি করলে ব্যবসা করার কি অধিকার থাকবে না? কেউ ব্যবসা কি চাঁদা তুলে ভাত খাবে? চাঁদা তুলে চলবে, চাঁদা তুলে ছেলে মেয়েকে চালাবে, পরিবার চালাবে, ব্যবসা করবে, তাতে আপত্তি কি? সৎ ব্যবসা করতে তো আপত্তি নেই। অসৎ ব্যবসায়ীদের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স। রাজনীতিকদের দুর্নীতিবাজ প্রমাণে 1-11 থেকে অপচেষ্টা অব্যাহত আছে বলে অভিযোগ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। পলিটিশিয়ানদেরকে করাপ্ট বানাবার এবং এই পলিটিশিয়ানরা ব্যর্থ, এটা প্রমাণ করার জন্য এক শ্রেণীর লোক আজকে বাংলাদেশে তৎপরতা চালাচ্ছে। নতুন প্রজন্ম আর নির্বাচনী ইশতেহার বাস্তবায়নই এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর বার্তা বলে জানান ওবায়দুল কাদের। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ফের ভর্তি হওয়া বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবস্থা আশঙ্কাজনক। হঠাৎ করে শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় বেগম জিয়াকে শুক্রবার দিবাগত রাত ৩টা ৫ তাকে হাসপাতালে নেওয়া হয়। দুপুরে হাসপাতালে এ তথ্য জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, কাউকে ভেতরে যেতে দেওয়া হচ্ছে না, বোর্ড মিটিং করে চিকিৎসকরা পরবর্তী ব্যবস্থা নেবেন। প্রথমে বেগম জিয়াকে করোনারি কেয়ার ইউনিট সিসিইউতে ভর্তি করা হয়, এরপর স্থানান্তর করা হয় আইসিইউতে। সংবাদ রাতে আরো থাকছে। বরগুনার আমতলীতে সেতু ভেঙে বিয়ের যাত্রীবাহী মাইক্রোবাস খালে 9 জনের প্রাণহানি। সড়ক দুর্ঘটনায় বাগেরহাট ও মুন্সিগঞ্জে নিহত 4। এবার মিনিস্টার গুগল টিভি টি20 বিশ্বকাপ প্রসঙ্গ। টি20 বিশ্বকাপে সুপার 8-এর ম্যাচে ভারতের দেয়া 197 রানের টার্গেটে ব্যাট করছে বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত টাইগারদের সংগ্রহ 3 উইকেটে 98 রান। ভারতের দেয়া টার্গেটে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে 35 রান আসে। লিটন 10 বলে 13। কি হয়েছে? মিনিস্টার ফ্রিজ কিনে হাম্বা জিতেছে। মিনিস্টার ফ্রিজ কিনুন, হাম্বা জিতুন, আরো আছে আকর্ষণীয় উপহার। পরিবার সহ আত্মগোপনে ছাগল কাণ্ডে আলোচনায় আসা 1000 কোটি টাকার মালিক রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান। গুঞ্জন উঠেছে বিদেশে পালিয়েছেন তারা। ছাগল কিনে দ্বিতীয় স্ত্রীর সন্তান ইফাদ আলোচনার জন্ম দিলেও অঢেল সম্পদের মালিক প্রথম স্ত্রী ও তার সন্তানরাও। আর মতিউর রহমান রাষ্ট্রায়ত্ত ব্যাংকের পরিচালক বলেও প্রমাণ মিলেছে দেশ টেলিভিশনের অনুসন্ধানে। এম এ আজিমের রিপোর্ট। অসংখ্য গাড়ি বাড়ি, শিল্প কারখানা আর রিসোর্ট পার্কই নয়, দেশের রাষ্ট্রায়ত্ত ব্যাংকের পরিচালকও হয়েছেন ছাগলকাণ্ডে আলোচনায় আসা রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান। সোনালী ব্যাংকের ডিরেক্টরস বোর্ডে মিলেছে তার নাম। এসব বিষয়ে কথা বলতে মতিউর রহমানকে খুঁজে পাওয়া যায়নি তার ঢাকা এবং ঢাকার বাইরের বাড়িতে। রাজধানীর ধানমন্ডির বাড়ির ম্যানেজার জানান, পরিবার সহ বাড়ি ছেড়েছেন তিনি। গুঞ্জন আছে বিদেশে পালিয়েছেন তারা। আর কবে আসবে এর কোনো গ্যারান্টি নেই। আদৌ আসবে কিনা 2-4 বছরের ভিতরে একটা সিচুয়েশন। বাসা থেকে কি মালামাল নিয়ে গেছে না মালামাল সব? ওদের বাসা আছে অনেকগুলো, মালামাল নেয় না ওরা। প্রত্যেকটা বাসায় ওদের ই করা, ফুলফিল করা। ওরা
যে কোনো জায়গায় যে ওরা করতে পারে। অবশ্য প্রথমে আলোচনায় আসা ছাগলকাণ্ডের জন্মদাতা দ্বিতীয় স্ত্রীর সন্তান ইফাদের থেকেও কয়েক গুণ বেশি সম্পদের মালিক প্রথম স্ত্রী লায়লা কানিজ লাকির 2 সন্তান তৌফিকুর রহমান অর্ণব ও ফারজানা রহমান ইপসিতা। দেশের ডজন খানেক কোম্পানি আর বাড়ি গাড়ি নয়, কানাডায় ইপসিতা চড়েন কোটি টাকার বিলাসী গাড়িতে, থাকেন বিলাসবহুল বাড়িতেও। দেশ টেলিভিশনের হাতে আসা এক অডিও ক্লিপে দেখা যায় মতিউরের প্রথম স্ত্রী খারাপ মন্তব্য করছেন সাংবাদিক ও আইনজীবীদের নিয়ে। সারা বিশ্বে উকিল আর সাংবাদিক অনেক সস্তায় পাওয়া যায়, উকিলও পাওয়া যায়, যে কোনো কিছু লেখলে ফেসবুক লেখে কত লাইন কত কিছু সাংবাদিক আছে এটা করে, এবং উকিল এরকম পাওয়া যায় উল্টা পাল্টা কাজ করে যায়। আর এই জন্য আমরা একটু ভোগান্তির শিকার হই। এদিকে এক অডিও বার্তায় নিজে অনুতপ্ত বলে জানিয়েছেন মুশফিকুর রহমান ইফাদ। কথাটা বলেছে দেখে আমার করতে বাধ্য হয়েছি। এটার জন্য আমার ফ্যামিলি বলবো শুধুমাত্র ওনার একটি কথায় আমার একটি কাজ করার জন্য আজকে আমার এই দিনগুলো দেখতে হচ্ছে। অল্প বয়সে গাড়ি বাড়ি বা কোম্পানির মালিক হওয়া সন্তানদের আয়ের উৎস খুঁজে দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের আইনের আওতায় আনার পরামর্শ দিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। তার কোনো এমন কোনো সুনির্দিষ্ট আইনি আয়ের সূত্র নেই যার মাধ্যমে এত বিশাল সম্পদের অর্থের বিনিময়ে তিনি কোরবানির জন্য ব্যয় করতে পারেন। অর্থাৎ এইখানে একটা অবৈধ সম্পদের একটা বিকাশের একটা দৃষ্টান্ত আছে, এবং এটা সূত্রটা অনুসন্ধান করতে হবে, যেটা হচ্ছে যে কোত্থেকে আসলো সেটা অনুসন্ধান করে যার মাধ্যমে এই অর্থটা তার হাতে এসছে, ব্যয় করতে পেরেছেন এবং সেটাকে আবার প্রচার করতে পেরেছেন, তাদেরকে জবাবদিহিতার আনতে হবে, সেটা ছাড়া কোনো বিকল্প কিন্তু নেই। এখন পর্যন্ত মতিউর রহমানের বিরুদ্ধে বিপুল অবৈধ সম্পদ অর্জনের একাধিক অভিযোগ জমা পড়েছে দুর্নীতি দমন কমিশন দুদকে। তা নিয়ে ইতোমধ্যেই মাঠে নেমেছে কর্মকর্তারা। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। ঝিনাইদহ 4 আসনের এমপি আনোয়ারুল আজিম আনার হত্যা মামলায় অন্যতম অভিযুক্ত সিয়াম হোসেনকে 13 দিনের বিভাগীয় হেফাজতের নির্দেশ দিল ভারতের আদালত। 14 দিনের সিআইডি রিমান্ড শেষে শনিবার তাকে ফের আদালতে তোলা হলে এই নির্দেশ দেয়। শনিবার দুপুরে পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বারাসাত জেলা ও দায়রা আদালতে আনা হয় অভিযুক্ত সিয়ামকে। আদালত আগামী 13 দিনের জন্য জেল হেফাজতের নির্দেশ দেয় সিয়ামকে। সেক্ষেত্রে আগামী 5 জুলাই ফের তাকে আদালতে তোলা হবে। ওই একই দিনে হত্যাকাণ্ডে আরেক অভিযুক্ত কসাই জিহাদকেও আদালতে তোলা হবে। গেল 7 জুন বাংলাদেশ সীমান্তবর্তী পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বনগা এলাকা থেকে সিয়ামকে গ্রেফতার করে পশ্চিমবঙ্গ পুলিশের গোয়েন্দা বিভাগ সিআইডি। দেখছেন সংবাদ রাত। বৃষ্টি না হওয়ায় কিছুটা উন্নতি হচ্ছে সুনামগঞ্জ, সিলেট, হবিগঞ্জের বন্যা পরিস্থিতি। তবে এখনো পানিবন্দী নিম্নাঞ্চলের বাসিন্দারা, ডুবে আছে গ্রামীণ সড়ক। বানের পানিতে প্লাবিত সুনামগঞ্জের 10 উপজেলার শতাধিক গ্রাম। ভোগান্তি পোহাচ্ছেন 2 লাখের বেশি মানুষ। বিস্তারিত ডেস্ক রিপোর্টার। গেল কয়েকদিনের বন্যার ফেলে যাওয়া চিহ্ন এটি। 2 দিন আগেও এসব বাড়ির উঠান, ফসলি জমি, রাস্তাঘাট ছিল কোমর পানিতে নিমজ্জিত। নতুন করে বৃষ্টি না হয় কমতে শুরু করেছে দেশের উত্তর পূর্বাঞ্চলের নদ নদীর পানি। এতে উন্নতি হচ্ছে সিলেট অঞ্চলের বন্যা পরিস্থিতি। আশ্রয় কেন্দ্র থেকে ফিরে ঘরবাড়ির অবস্থানের বিপাকে বন্যা দুর্গতরা। পানি নামছে, ঘরদর ভেঙে গেছে, ফুরুত্তা লইয়া রাস্তার উপরে বইয়ে রয়েছি। খাওয়ার মতো ব্যবস্থা নাই, পানি নাই, রান্নার মতো পরিবেশ নাই। নদীর পানি কমলেও এখনো তলিয়ে আছে সুনামগঞ্জ শহরের নতুনপাড়া, হাজিপাড়া, মল্লিকপুর, বড়পাড়া, কালীপুর সহ অনেক এলাকা। ডুবে আছে গ্রামীণ সড়কও। বানের পানিতে প্লাবিত 10 উপজেলার শতাধিক গ্রাম। ভোগান্তিতে আছে 2 লাখের বেশি মানুষ। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা জানান, শুক্রবার থেকে বৃষ্টিপাত কমায় কমতে শুরু করেছে সুরমা নদীর পানি। শনিবার সকালে সুরমা নদীর পানি বিপদসীমা 10 সেন্টিমিটার নিচে প্রবাহিত হচ্ছে। মৌলভীবাজারে কমতে শুরু করেছে মনু ও কুশিয়ারা নদীর পানি। তবে এখনো জেলার 204টি আশ্রয়কেন্দ্রে আছে 1513টি পরিবার। ঘরবাড়ি থেকে পানি নেমে গেলেও দুর্ভোগ কমেনি বানভাসীদের। আমাদের বাড়িতে পানি, আমরা ওখানে স্কুল ঘরে আশ্রয় নিয়েছি। এখন আমাদের খুবই কষ্ট, খানি দানির পানি ঘরে দুয়ারে পানি উঠছে। এখন আমরা নিরুপায় স্কুলে আশ্রয় লইছি বাচ্চা কাচ্চা লইয়া।
এখন সরকার থেকে আমরা কোনো কিছু সাহায্য পাইছি না এখনো। সরকারও চাইলে আমার কি আপনারা এই হর্তা একটু সাহায্য করতাম না রে। উত্তরাঞ্চলের রংপুর লালমনিরহাটে উন্নতি হয়েছে বন্যা পরিস্থিতির। প্লাবিত হওয়া নির্মাঞ্চল থেকে নেমে গেছে পানি। শনিবার তিস্তা দাঁড়িয়া ব্যারেজ পয়েন্টে পানি বিপদসীমার 53 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। শুভশ্রী রায়, নিউজ ডেস্ক, দেশ টিভি। 25 জুনের পর সারা দেশে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে, তবে তা প্রবল হবে না। এতে তাপমাত্রা কিছুটা কমবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ হাফিজুর রহমান। সাবরিনা মজুমদারের রিপোর্টে বিস্তারিত। ঢাকার আকাশে চলছে রোদ বৃষ্টির খেলা। দেশের উত্তরাঞ্চলের বৃষ্টির প্রভাবে ঢাকায় কিছু সময় থাকছে বৃষ্টির ভাব, আবার কখনো রোদ। মেঘ আর মৌসুমি বায়ুপ্রবাহ থাকলেও কাটেনি ভ্যাপসা গরম, ফলে ভোগান্তি থেকে রেহাই মিলেনি জনসাধারণের। নিত্য নতুন চেঞ্জ হচ্ছে, আজকে একটু হালকা ঠান্ডা লাগতেছে, কালকে আবার গরম লাগতেছে, সেক্ষেত্রে কিন্তু শারীরিকভাবে অনেক সমস্যা হচ্ছে। বৃষ্টি হচ্ছে কিন্তু এই বৃষ্টিটা ঠান্ডা দিচ্ছে না অ্যাকচুয়ালি। কোনো কাজে বের হলে তো শরীরের অবস্থা এমন হয়, ঘাম হয়, যে কারণে শরীর অনেকটা ক্লান্ত হয়ে যায় আর কি। যার কারণে এখন মানুষ অতি জরুরি প্রয়োজন ছাড়া নর্মালি বাসা থেকে বের হওয়াটা স্বাচ্ছন্দ্য বোধ করে না। আমাদের জনজীবনে আমরা যে কর্মক্ষেত্রে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করতেছি না, আমাদের টেম্পারেচার একটু গরম থাকে। তবে সামনের দিনে সুখবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। জানিয়েছে 25 জুন থেকে সারা দেশে বৃষ্টিপাত হতে পারে, এর ফলে তাপমাত্রা কিছুটা কমবে। এখন যে অবস্থা দেখা যাচ্ছে, আগামী 25 তারিখের পর থেকে সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতাটা বাড়বে এবং সেক্ষেত্রে এখন যে ভ্যাপসা গরমটা দেখা যাচ্ছে সারা দেশের ইয়েতে, ওই বৃষ্টিপাত যখন বাড়বে সেক্ষেত্রে আপনার ভ্যাপসা গরমটা অনেকাংশে কমে আসবে। রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে, তবে অতি ভারী বর্ষণের সম্ভাবনা নেই। দেশের উত্তরাঞ্চল রংপুর, ময়মনসিংহ, সিলেটে 3 বিভাগে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, তো অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আপাতত নেই। ভারী বৃষ্টি মানে 88 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি, এর বেশি হওয়ার সম্ভাবনা আপাতত নেই। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। বরগুনার সেতু ভেঙে অন্তত 9 জনের মৃত্যু হয়েছে। দুপুরে আমতলীর হলুদিয়া হাট সেতুতে ঘটে এই দুর্ঘটনা। মাইক্রোবাসটি বিয়ের যাত্রী নিয়ে যাচ্ছিল। মূলত আগে থেকেই ঝুঁকিপূর্ণ এই সেতুতে একই সঙ্গে একটি অটোরিকশা ও মাইক্রোবাস পার হওয়ায় ভেঙে পড়ে সেতুটি। সহকর্মী রিয়াজ আহমেদ মুসার তথ্য ছবিতে আপনপুর ডেস্ক রিপোর্ট। মাদারীপুরের শিবচর থেকে মাইক্রোবাসে চেপে মনে আনন্দ নিয়েই বৌভাতের দাওয়াতে যাচ্ছিলেন বরগুনার আমতলীতে, কিন্তু নিমিষেই আনন্দ পরিণত হলো শোকে। শনিবার দুপুর 2টার দিকে মাইক্রোবাসটি উঠে পড়ে হলদিয়া ও চাওড়া ইউনিয়নের ঝুঁকিপূর্ণ সংযোগ সেতুতে। মাঝামাঝি আসার পরই ভেঙে পড়ে সেতুটি। এতে সেতুতে থাকা এক অটোরিকশা ও মাইক্রোবাসটি পড়ে যায় খালে। মাইক্রোবাসের চালক ও অটোরিকশার যাত্রীরা বের হতে পারলেও আটকা পড়ে মাইক্রোবাসের ভেতরে থাকা 17 জন যাত্রী, যাদের মধ্যে 9 জনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা। জানলা ভাঙছে, ওই ফাঁকা দিয়ে বের হয়েছি আমি। আমার এই বাচ্চা ছেলে, বাচ্চারও বের করছি, আর 2-3 জন বের করছি। এবারে বলছি কি, যখন ভাঙে পড়ে আমি তখনই বলছি, ভাই আপনার লক খুলে দেন, 2 জনের ডালা আমি ছুটে দেই। তখন ও আস্তে আস্তে ডুবতেছে। আমার ভাগনা বউ, আমার বোন, আমার বাইর বউ, আমার বাইর বেটারা, বাইর বেটিরা যাই দেখি যে ব্রিজ মাঝখান দিয়ে ভাঙ্গার গাড়ি আর লোকজন সবাই পানির ভিতরে। ফায়ার সার্ভিস 2 শিশু ও 7 নারীকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন, আর জীবিত উদ্ধার করা হয় 10 জনকে। তাদের কারো কারো অবস্থা আশঙ্কাজনক। 9 জনের ডেড বডি আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমরা আমাদের বিভাগীয় অ্যাম্বুলেন্স যোগে আমরা বিভিন্ন সময়ে আমরা বহন করে আমরা আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইয়ে করি। এর মধ্যে 2 জন শিশু এবং প্রাপ্তবয়স্ক 7 জন মহিলা, মোট 9 জন। ঘটনার পরপরই ছুটে আসেন সংসদ সদস্য, জানান সমবেদনা। এইভাবে একটা ব্রিজ ভেঙে মানুষের মৃত্যু হবে, একেবারে কোনো ঝড়, বন্যা, জলোচ্ছ্বাস কিচ্ছু না, একটা স্বাভাবিক আবহাওয়ায় এরকম একটা মাইক্রোবাস পানিতে পড়ে তাদের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আমি শোক জানাবার ভাষা নেই। এই বিষয়ে যারা সংশ্লিষ্ট, জড়িত, তাদের দৃষ্টান্তমূলক বিচার হবে এই আমতলীতে। এদিকে এমন ঝুঁকিপূর্ণ সেতু কেন মেরামত হয়নি তা নিয়ে প্রশ্ন উঠেছে জনমনে।
নিউজ ডেস্ক, দেশ টিভি। রাজশাহীর বাঘায় আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত 20 জন আহত হয়েছে। শনিবার সকাল 10:30টার দিকে বাঘা উপজেলা পরিষদ চত্বরে এই ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ হয়। কাজী শাহেদের প্রতিবেদন, জানাচ্ছেন শুভশ্রী রায়। ইট পাটকেল নিক্ষেপ, ধাওয়া পাল্টা ধাওয়া সহ দুই পক্ষের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় রাজশাহী বাঘা পৌর সদর। শনিবার বাঘা উপজেলা চত্বরে সংঘর্ষে জড়ায় আওয়ামী লীগের দুই পক্ষ। এতে আহত হন অন্তত 20 জন। কুপিয়ে জখম করা হয় আরও 15 জন সমর্থককে। স্থানীয়রা জানান, বাঘা পৌর মেয়র আক্কাস আলীর দুর্নীতি, স্বজনপ্রীতি ও স্বেচ্ছাচারী কর্মকাণ্ডের প্রতিবাদে মানববন্ধনে ডাক দেয় স্থানীয় এমপি শাহরিয়ার আলম গ্রুপের নেতাকর্মীরা। অপরপক্ষ আক্কাস আলী গ্রুপের নেতাকর্মীরা সাব রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির নামে জমি ক্রেতার কাছে জোরপূর্বক অতিরিক্ত টাকা আদায়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশে ডাক দেয়। উপজেলা পরিষদের সামনে দুই পক্ষ মুখোমুখি হলে সংঘর্ষ বাধে। সংঘর্ষ নিয়ন্ত্রণের চেষ্টা করে প্রথমে ব্যর্থ হলেও পরবর্তীতে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। লাঠিচার্জের পাশাপাশি টিয়ার গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ। পুলিশ চেষ্টা করছে, টিয়ার সেল, রাবার বুলেট করছে, কিন্তু কন্ট্রোল নেওয়ার আগে একজন আহত হয়ে গেছে। এখন পরিস্থিতি নরমাল আছে, একজন আহত হয়ে হসপিটালে। সংঘর্ষে গুরুতর আহত বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষে গুরুতর আহত বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল ও আরানি ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলামকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে যান পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ দ্বারা। এ সময় তিনি বলেন, দলের নাম ব্যবহার করে যারা এমন সন্ত্রাসী হামলা চালিয়েছে তাদের বিরুদ্ধে আইনানুগ ও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। কতিপয় সন্ত্রাসী যে দলেরই হোক আর যে মতেরই আর যে পথেরই হোক, এটি একটি নৃশংস কাজ। আমাদের দলীয় কোনো সন্ত্রাসী অথবা এর সাথে যুক্ত থাকলে তাদের নিঃসন্দেহে আমরা ব্যবস্থা নেব। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ রাত।